প্রিয় দর্শক, মেট্রো সেন্ট্রো দ্য পয়েন্টে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সামির হোসেন। দর্শক, আপনারা জানেন চ্যানেল আই 25 বছর পেরিয়ে 26 বছরে পদার্পণ করেছে। এই সময়ে চ্যানেল আই আপনাদের দর্শকদের ভালোবাসায় যেমন সমৃদ্ধ হয়েছে, তেমনি বরেণ্য অভিনেত্রী, অভিনেতা কিংবা সঙ্গীত শিল্পী থেকে শুরু করে নানান অঙ্গনের নানান পথের মানুষের কাজের মাধ্যমে সমৃদ্ধ হয়েছে চ্যানেল আই। দর্শক, 26তম বর্ষে পদার্পণের এই সময়ে আমাদের আজকের আলোচনার বিষয় চ্যানেল আইয়ের এগিয়ে চলা। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে দুজন গুণী মানুষ রয়েছেন, যারা অভিভাবক হিসেবেও চ্যানেল আইয়ের সাথে দীর্ঘদিন ধরে পথ চলছেন। আমাদের সঙ্গে আছেন বরেণ্য অভিনেত্রী দিলারা জামান, আপনাকে স্বাগত। এবং আমাদের সঙ্গে আছেন ফাতেমাতুজ জোহরা, বরেণ্য নজরুল সঙ্গীত শিল্পী। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে আজ স্বাগত। আমি প্রথমেই দিলারা জামান আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি বাংলাদেশের চলচ্চিত্র বলেন কিংবা নাটক বলেন, আপনি মা হিসেবে নিজেকে দুর্দান্তভাবে প্রতিষ্ঠিত করেছেন এবং চ্যানেল আইয়ের সাথে আপনার পথ চলা কিন্তু দীর্ঘদিনের। এই পথ চলাকে 26তম বর্ষে এসে কিভাবে মূল্যায়ন করতে চান? আজকে আমার জীবনের একটা অনেক বড় প্রাপ্তি আমি মনে করি যে এমন একটা দিনে আমি চ্যানেলের সাথে সম্পৃক্ত হতে পেরেছি, আসতে পেরেছি, কথা বলছি এবং এই 26 বছরের এত স্মৃতি, এত কথা আমি মাঝে মাঝে সত্যি স্মৃতিকাতর হয়ে যাই। 26 বছর আগে যে ছোট্ট শিশুর জন্ম হয়েছিল বেলি রোডের ছোট্ট একটা স্টুডিওতে, আজকে এই দীর্ঘ সময়ে আমি বলি যে এখন ভরা যৌবন এবং দুরন্ত এবং দুর্বার গতিতে ছুটে চলতে চলতে আজকে যে অবস্থায় এসছে, এটা সত্যি অনেক আনন্দের, অনেক অহংকারের এবং অনেক গর্বের। সে সঙ্গে সঙ্গে আমি বলবো যে সবার কাছে অনুকরণীয়, যে কিভাবে একটা ছোট্ট জায়গা থেকে এত সমৃদ্ধ এবং এত ব্যাপ্তি ছড়িয়ে যেতে পারে শুধু তাদের একনিষ্ঠতা এবং কর্মদক্ষতা এবং যে চিন্তা চেতনা, সব কিছুর মধ্যে একটা অন্যরকম ভাবনা তাদের ছিল। সেই সঙ্গে দেশপ্রেম এবং অনুপ্রাণিত করার যে সমস্ত অনুষ্ঠানের ভেতর দিয়ে সক্রিয়তা দেখানো, সেটা সত্যি আমি বলবো যে চ্যানেল আই এটা দাবি করতে পারে এবং সবার কাছে সেটা অনুকরণীয়। আপনি তো অরণ্য মঞ্জুরি দিয়ে আপনার নাটকে আপনি যাত্রা শুরু করেছেন চ্যানেল আই। বলতে গেলে আমি আরও স্মৃতিকাতর হয়ে যাই। আর সাগরের কথা বলি, ছোট্ট সেই সাগর নায়ক ছিল। হ্যাঁ, প্রেসিডেন্ট একটা ছবি করেছিল সেই পাকিস্তান, আমরা গুলিস্তান সিনেমা হলের সামনে, তার বিরাট পোস্টার। আজকে ভাবি যখন সাগরকে দেখি, এই সাগর সেই সাগর। সত্যি অনেক আনন্দের এবং অনেক আমি বলি যে আমার অভিজ্ঞতা এবং এগুলো ওরা আমাকে অনেক সুযোগ দিয়েছে এবং আমি কাজ করার যে জায়গা পেয়েছি সেজন্য আমি চ্যানেল আইয়ের কাছে কৃতজ্ঞ। আপনাকে ধন্যবাদ। আমি ফাতেমাতুজ জোহরা আপনার কাছে যেতে চাই। আপনি বরেণ্য নজরুল সঙ্গীত শিল্পী, আপনি রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন, আপনি চ্যানেলের সাথে দীর্ঘদিন ধরে পথ চলছেন এবং আপনি আমাদের যে গানের যে অনুষ্ঠানগুলো রয়েছে, বিশেষ করে যদি আমরা বলি গান দিয়ে শুরু, একটা ধারাবাহিক অনুষ্ঠান, এছাড়া আমাদের আরও নতুন শিল্পী তুলে আনার ক্ষেত্রে যে চ্যানেলের যে ভূমিকা, এই বিষয়গুলোকে আপনি একজন শিল্পী হিসেবে, বরেণ্য শিল্পী হিসেবে আপনি কিভাবে মূল্যায়ন করতে চান? না, মূল্যায়ন কথাটার থেকে বড় হচ্ছে এর পিছনে যে বুদ্ধি, চিন্তা, প্ল্যান, এটা এই সাব্বাসী তাদের দিতে হবে চ্যানেল আইকে। অনেক শিল্পী বের হচ্ছে নতুন এই যে আর্টিস্ট হিসেবে, নতুন শিল্পী হিসেবে, যারা এখন বাজারে প্রতিষ্ঠিত, যাদেরকে মানুষ শুনছে, তাদের বের করে আনার পিছনে চ্যানেল আইয়ের শুধু বের করে আনা না, তাদেরকে তাদের সাথে থাকা, সাথে রাখা, সব এই রকম বিষয়টা কিন্তু চ্যানেল আই করে থাকে। খুব প্রয়োজন ছিল আমাদের। তো আজকে যে 25 বছর পার হয়ে 26 বছরের উপাখ্যান বলবো, যেটা 26 বছরের মধ্যে আজকে যে উদযাপন, প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ।
ফোন করছি এবং তার মধ্যে আমাদের টকশোর একটা ব্যাপার, তো এটা কিন্তু মানে অন্যরকম, আলাদা। আমরা এতদিন গান করেছি সকালে বা অন্য একটা সময়, আনন্দময়। আজকের তো একটু অন্যরকম। আর আমার আরও ভালো লাগছে দিলাপার সঙ্গে আমি বুঝতে পেরেছি এই জন্যে। সাগরকে যখন আমি দেখেছি তখন সাগরকে ছোট, আমিও ছোট দেখেছি ওকে, তাকে, কিন্তু সে উপস্থাপনা করতো, এটা করতো, ওর যে ট্যালেন্টটা সেটা কিন্তু, এবং বুদ্ধি, তার ডেডিকেশন এবং তার যে বিচার, এগুলোও কিন্তু ওকে এগিয়ে নিয়ে গেছে অনেক দূর, যেটা খুব কঠিন একটা পথ। এই 25-26 বছরের পথটা কিন্তু সহজ না। হ্যাঁ, তো আমরা এখানে যুক্ত হই গান দিয়ে। আমিও কিন্তু কয়েকটা নাটক করেছি, সাগরই করেছে নাটক, কিন্তু এইটা করতে গিয়ে দেখলাম যে পিছনে যে মানুষটা আছে, সে বা তার যে সঙ্গী যারা, সবাই কিন্তু একটা ফুল ডেডিকেশন ছিল চ্যানেলটাকে, মানে আমরা তো গান নিয়ে কথা বলছি, আপনি একজন দর্শক হিসেবেও নিশ্চয়ই চ্যানেল আইকে সবসময় চ্যানেল আইয়ের সাথে আছেন। তা আমরা যদি আমাদের সংবাদ থেকে শুরু করে আমাদের হৃদয় মাটিও মানুষ, প্রকৃতি ও জীবন, কিংবা আমাদের শিশুদের নিয়ে যে আমাদের আয়োজন ছোট কাগজ সিরিজ, এছাড়াও আমাদের অন্যান্য যে আয়োজনগুলো আছে, সেগুলো আসলে আপনাকে কতটুকু আনন্দিত করে? না, সেটাই তো, সেই জন্য বলছি যে করে তো বটেই, যেমন সে নিজের লেখক সাগর, তো তার সেই কাজগুলো করার সুযোগ পায় এখানে বা করে। চ্যানেল আই মানে হচ্ছে মানুষের মনের মধ্যে অনেক একটা প্রত্যাশা, একটা আশা, কিংবা যারা নতুন তাদের কাছে বলে স্বপ্ন পূরণের জায়গা আর কি। আপনাকে ধন্যবাদ, আমরা আবারও আসবো। আমি একটু দিলরাজ জামান আপনার কাছে যেতে চাই। আপনি তো সেই হুমায়ুন আহমেদের অনেক ধারাবাহিক নাটক কিংবা চলচ্চিত্রে অভিনয় করেছেন, যেগুলো চ্যানেল আইয়ের সাথে সংযুক্ত ছিল। তো এই অভিজ্ঞতাটা কিভাবে শেয়ার করতে চান আপনি? তার আগেও অনেক কাজ করেছি, তখন তো যখন থেকে খালি মানে নাটক, পরে ধারাবাহিকগুলো তো পরের, অনেক পরে এসছে, যখন মানে এটা পরিধি বেড়ে গেছে। কিন্তু সেই সাথে সাথে আমি বলি যে আমার যে জনপ্রিয়তা এবং দর্শক নন্দিত হওয়া, সেগুলো কিন্তু এই ধারাবাহিক নাটকের ভেতর দিয়ে আমি বলবো যে অনেক কাছাকাছি এসেছি দর্শকের। এবং যে ধারাবাহিকগুলো হয়েছে, যেমন এখন একটা হচ্ছে একান্নবর্তী, তো এটা মানে এত মধ্যবিত্ত এবং এত জীবন্ত সমস্ত চরিত্রগুলো, যে মানুষ, আর তখন তো এত চ্যানেল ছিল না, অল্প একটা দুটো চ্যানেল, এবং যেটা বিটিভি ছিল, ওই সপ্তাহে মানুষ ওই একটা বিশেষ দিনে কখন নাটকটা হবে, কখন ধারাবাহিকটা হবে। আমার মনে আছে একান্নবর্তী শেষ করে আমি জাপানে গেছি আমার বড় মেয়ের কাছে, তো তখন তো এরকম হতো না, ক্যাসেট নিয়ে গেছিলাম। আমার ছোট জামাই, ওরও আমেরিকা থেকে এসে বসে ও মানে একাধারে দেখেই যাচ্ছে পর্বের পর পর্ব, এবং সে খাওয়া দাওয়া ভুলে গেছে, মানে এত তাকে করেছে, আকৃষ্ট করেছে ব্যাপারটা। তো সেই ব্যাপারগুলো আমি বলবো যে চ্যানেল আইয়ের যে কতগুলো কাজ, যে মাটি ও মানুষ, এবং এখন একটা বিরাট বিপ্লব আমি মনে করি, যে যে যান্ত্রিকতা এবং যে নিষ্ঠুরতার জন্য আমরা আমাদের যে আবহাওয়ার যে পরিবর্তন এবং এত রুক্ষতা আমরা করছি, অনুভব করছি। ছাদ কৃষি আমাদের শাহেক সিরাজ ভাইয়ের, এমনি তো মাটি ও মানুষ, সেটা তো কৃষকের কাছাকাছি উনি চলে গেছেন, যেটা আর একটা মানে বিরাট একটা অবদান আমি মনে করি চ্যানেল আইয়ের। সেই সাথে সাথে ছাদ কৃষি, যেটা যে জায়গা নেই আমার, কিন্তু আমি আমার ছাদের মধ্যেই আমি একদম তাজা এবং নিজের পরিচর্যা করে নিজে গাছটা লাগিয়ে সে গাছ থেকে একটা ফল নিয়ে, শুধু সবজি নিয়ে শুধু আমি নিজে না, আমার প্রতিবেশী আশেপাশে সবাইকে দিতে পারি। এই যে একটা আনন্দ এবং এই যে একটা আন্দোলন আমি মনে করি, ঢাকা শহরের আমি তো প্রায় দেখি এমন কোনো বাড়ি নেই যে যেখানে ছাদ কৃষি হয়নি। সেই সাথে সাথে আরও যে সমস্ত অনুষ্ঠানগুলো, সেখানেও আমি বলবো যে নিজস্ব সক্রিয়তা তারা এবং যে উৎকর্ষতা তারা দেখিয়েছে, এবং মানুষের এবং দর্শকের খুব একদম তৃণমূল পর্যায়ে চলে গেছে। আমি বলবো যে এটা একটা বিরাট কাজ। আপনি যেটা বলছিলেন সুন্দর গল্প, কিংবা চ্যানেলে যেগুলো করেছে ধারাবাহিক নাটকগুলো এখনও করে যাচ্ছে, এই জায়গা থেকে আমরা যদি সামগ্রিক ইন্ডাস্ট্রির কথা বলতে যাই,
সেই জায়গা থেকে কি আমরা কিছুটা সরে গেছি কিনা এখন গল্পে অনেক সরে গেছি। অহেতুক ভাষার ব্যবহার কিংবা চিৎকার চেঁচামেচি কিংবা এগুলো যদি আমরা বলি আর কি, সেটাকে আপনি কিভাবে দেখেন? না, এটা মানে এটা দুঃখের কথাও বলা যায়, কষ্টের কথাও বলা যায়। তবে মনে করি যে আসলে এখন আমরা যে সময়টা পার করছি, রুদ্ধশ্বাস গতিতে ছুটে চলা, সময় নাই আমার। হ্যাঁ, আর এখন আরও হয়েছে যে একটা যন্ত্র হয়েছে। আগে যেমন একটা বন্ডিং ছিল, ফ্যামিলি বন্ডিং, একটা ড্রয়িং রুমে একটা টেলিভিশন থাকতো। গ্রামে গিয়ে যখন শুটিং করতে গেছি, গ্রামে একটা বাড়িতে একটা টেলিভিশন, আশেপাশের সব প্রতিবেশীরা এসে বসতো কখন সেই নাটকটা হবে, কাজটা শেষ করে সেই ছবিটা নাটকটা দেখছে, ধারাবাহিকটা দেখছে। বা শহরেও যেমন বাপ মা ভাই বোন সবাই মিলে একসঙ্গে ড্রয়িং রুমে বসে। কিন্তু এখন তো আমাদের সব বদলে গেছে, রুচি বদলে গেছে, সব বদলে গেছে। আমার যখন সময় হবে আমি দেখে নেব। আর এখন যেন ওই সমস্যা বা গভীরে যেতে চায় না কেউ। আগে নাটক ছিল আমার প্রতিবাদের ভাষা, আমি কিছু বক্তব্য বলতে চাই, সেটা নাটকের চরিত্রের ভেতর দিয়ে সেটাকে বলানো এবং মানুষকে সচেতন করা। এখন যেন আমরা সব কিছুর সাথে সাথে নিজেকেও ওইভাবে, আমার দরকার নেই, আমার এত চিন্তা করার দরকার কি, আমার একটু সারাদিন কাজ করি, কষ্ট করি, একটু হাসলাম। এবং এই হাসিটা, বিনোদনটাকে আমরা এখন এত অনেক, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে, যে কেমন যেন রুচিহীন মনে হয়। কুতকুতি দিয়ে হাসানো, জোর করে হাসানো, এরকম একটা, যে চরিত্রগুলোর সঙ্গে আমাদের কোনো মিল নেই, আমরা কোথাও দেখতে পাই না, এইসব চরিত্রগুলো সব কথা বলছে, কি বলছে। তো আমি বলি যে আমাদের রুচি খারাপ করবেন না আপনারা, সবার জন্য। এটা আমি চ্যানেল আইকে বলছি না, আমি সবাইকে বলছি যে আমাদের রুচির, আমাদের যে সংস্কৃতি, হাজার বছরের বাঙালির যে সংস্কৃতি ঐতিহ্য, এটা যেন আমরা নষ্ট না করি। আপনাদের পুরনো যে নাটকগুলো বা চ্যানেলে যেগুলো করেছে সেগুলো কিন্তু এখন দর্শক খুব ভালোভাবে গ্রহণ করছে। সেক্ষেত্রে আপনি ওটিটি বলেন কিংবা মোবাইল ফোন বলেন, সেখানে যদি একটা ভালো গল্প আমার সামনে আসে, ভালো একটা, সেটা 2 মিনিটের হোক, ছোট্ট একটা কাটিং হোক, মানুষ তো সেটা দেখে। কিন্তু আমার মনে হয় কি, আমরা এখন খুব অস্থির সময় যে বলেছি, আমাদের ওই যে চিন্তা করা, এটাকে নিয়ে একটু ওরকম না, ঠিক আছে করে ফেললাম, একটা নিল, আমার কোনো দায়বদ্ধতা নেই, আমার কোনো দায়িত্ব নেই যে আমি কি প্রডিউস করছি বা কি দিচ্ছি, সবাইকে সচেতন করছি কিনা মানুষকে। এগুলো আমি জানি না, হয়তো আমার ভুল ধারণাও হতে পারে। আমরা যেন ওরকম একটা পর্যায়ে চলে এসেছে, অস্থিরতা এবং খুব শর্টকাট ওয়েতে, ঠিক আছে একটা আমি কাজ শিখলাম না, কিছু না, পট করে একটা ডিরেকশন দিলাম বা একটা কিছু বানিয়ে ফেললাম। আর সেটা যদি হঠাৎ দর্শক নিয়ে, তাহলে তো পোয়াবারও আর কি। আমি জানি হয়তো আমি পুরোনো দিনের মানুষ বলেই, আমার ধ্যান ধারণা চিন্তা অন্যরকম বলেই হয়তো এরকম চিন্তা করছি। কিন্তু আমাদের অনেক আশা যে চ্যানেল আই যে পথ দিয়ে চলছে, সেই পথ যেন সে একদম সঠিক গন্তব্যে পৌঁছাতে, যে আজকে এত দূর এসছে, এটা যেন সে ধরে রাখে। আপনাকে ধন্যবাদ। আমরা একটু ফাতেমা জোহরা আপনার কাছে যেতে চাই। বরেণ্য অভিনেত্রী দিলারা জামান যেমনটি বলছিলেন যে রুচিহীনতা কিংবা জোর করে কোনো একটা কিছু আদায় করে নেয়া, সেটাকে বিভিন্নভাবে ব্যবহার করে মানুষকে জোর করে একটা শোনানোর প্রবণতা, সেই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন? শিল্পের জায়গাটা বা শিল্প সৃষ্টি বা অনার সৃষ্টি, এটার বিষয়ে একই ব্যাপার কাজ করে। যে বৈরিতা তৈরি হচ্ছে কোত্থেকে? তৈরি হচ্ছে আমাদেরকে দিয়েই। এটা আকাশ থেকে আসছে না বৈরিতা, যে গানের বাণী বুঝতে পারছি না কিংবা নাটকের মোটিভ বুঝতে পারছি না, এটা আমরাই তৈরি করছি। হয়তো আমরা বাজারকে খাওয়াবো, আমরা একটা হালকা আবহ তৈরি করব, হালকা রস সৃষ্টি করব, তাইলে আমার এটা খাবে মানুষ। একজন কে যেন বলেছিল যে আমরা সব খাই, আমরা বিয়ে খাই, নাক ফোড়া খাই, কান ফোড়া খাই, গান খাই, অ্যালবাম খাই। একটা ভালো গান হলো, তার ভাষা হচ্ছে এটা খাবে। হ্যাঁ, আমরাও দুষ্ট করে বলি হ্যাঁ খাইবো, রেকর্ডের বলছি এই খাবে তো, বলে হ্যাঁ খুব খাবে। এই যে কথাটা খাওয়া, মানে সব খেয়ে ফেলছি আমরা আর কি। তো এখন আমরা এইগুলোকে স্যাটায়ার করতে করতে এমন জায়গায় চলে এসেছি, আমরা স্যাটায়ার প্রিয়তা। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ।
আমার ধরে তৈরি হয়ে গেছে। স্যাটায়ারটা মানুষকে অন্য একটা জায়গায় উজ্জীবিত করে। আমরা ছোটোবেলায় যেসব বই পড়তাম, স্যাটায়ার মানে একটা কিছু মনে হচ্ছে থাপ্পড় দিয়ে জনে বলে দেবে, লুকা তুমি সোজা সামনে তাকাও, সেটা। আর এখন স্যাটায়ার মানে ও হ্যাঁ 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 হা হা মোবাইলে হা হা, মানে স্যাটায়ারের ব্যাপারটাও বুঝতে পারছি না আমরা। খাওয়াখাওয়ির ব্যাপারটা এটা কীভাবে পরিবর্তন হবে, সামগ্রিক পরিবর্তন যদি হয় কোথা থেকে, আমার মনে হয় তখনই হতে পারে। আমি যদি চ্যানেল আই প্রতিনিয়ত আপনার চলচ্চিত্র ইমপ্রেস টেলিফিল্ম যেটি করে, চলচ্চিত্র আমাদের নতুন নতুন চলচ্চিত্র আসে, সেখানে কিন্তু আমাদের গান থাকে কিংবা আরও অন্যান্য পরিবেশনা থাকে। তো এই সময়ে এসে আমরা যখন বিভিন্ন অপসংস্কৃতির কথা বলছি, সেই সময়টাতেও আপনি চ্যানেল আইয়ের ভূমিকা কিংবা চ্যানেল আই যে কাজগুলো করছে সেগুলোকে আপনি কিভাবে মূল্যায়ন করতে চান? না, ওরা তো করছে, ওদের তো ওই মোটিভ দেখি না, যে হালকা রস যে কথা বললো ওইটা তো তাদের দেখি না। যেমন আমরা এখনও গান দিয়ে শুরু সকালে, আমি তো সবসময় সিরিয়াস ধরনের গানই করি সবসময়, তো কই আমাকে তো কেউ বাধা দেয়নি বা বলেনি যে এরকম ধরনের গান করবেন না। মন খুলে নিজের মনের সিলেকশন থেকে একটা গান গাই। রুচিশীল যে ব্যাপারটা সেটা বজায় থাকে। দর্শক যারা দেখছেন তারা সবাই জানেন যে আমরা এখানে ভালো ভালো গান হয়। তাহলে এটা কিন্তু এটাই কি সেই তাদেরকে প্রতিরোধ করার ভাষা না? ভাষা তো বটেই। দিলা আপা যেন কোনো নাটক ডায়লগ করতে গেলে একটা ওরকম ডায়লগ, এটা চেঞ্জ করো, উনি নিশ্চয়ই যারা বানাচ্ছে তারা বলছে হ্যাঁ আচ্ছা তারা কী করবো, হ্যাঁ ওটা এরকম করে না এরকম করে বলো। তো এই যে সচেতনতা আমাদের মধ্যেও কিছু থাকতে হবে, না ওটা ওরকম করে না, ওটা এইভাবে করো, বলার ঢংটা একটু পাল্টাও। এবার গান করতে গেলে আমি দেখি যত গান করি, আমি সিরিয়াস গান করি এবং দর্শক এটা শুনছে। দর্শক আমার মানে দর্শকের সঙ্গে কথা বলাটা, দর্শককে চেনা কিন্তু এই পর্দার মধ্যে দিয়ে হচ্ছে, সেই জন্য আমি দর্শককে চিনি। হ্যাঁ, তো দর্শককে চিনি যখন দর্শক ভালো দেখছি আমি, কিন্তু আমরা তাহলে দোষ দিচ্ছি কাকে? দোষ দিচ্ছি অদেখা অজ্ঞাত অজানা কোনো দর্শককে বা কোনো শ্রোতাকে। এটা আমাদের উচিত না। সেটা সংখ্যক কত সংখ্যা বা কি, সেটাকে আমরা গুরুত্ব দেওয়ার দরকার আছে কি? শিল্প সৃষ্টি বেলায় শিল্প সৃষ্টি করার দরকার। আর ওই প্রান্ত থেকে তারা তৈরি হচ্ছে কি হচ্ছে না, সেই দায়বদ্ধতা, সেই সততা যদি আমার ভিতরে কিছু থাকে, আমার মানে আমি, তুমি বা আপা সবাই আমরা এককভাবে, সেখানে একটা কিছু সৃষ্টি হতে পারে। হ্যাঁ, কিন্তু যদি আমরা সবসময়, যেমন অনেকে আমরা বলি যে সে এখন আর সেই জিনিস নাই আগের মতো, আমি বলবো যে এটা বলে এড়িয়ে যাওয়ার কি সুযোগ আছে? হবে না কেন? আমি মনে করি এটা আমার দোষ, তোমার দোষ, ওনার দোষ, তার দোষ। আমরা ভাবছি যে খাবে কি করে, ওই যে শুরুতে বলছে কথাটা, খাবে তো, না খেলে তো আমার ভাত নাই, আমার বেল নাই। এই জিনিসটা কিন্তু আমাদের খুব তাড়িত করে। কিন্তু এখনো এসে কিন্তু মানুষ, বা আমরা যদি নিজেদের কথাও বলি, আমরা কিন্তু সেই পুরনো গানগুলো যেগুলো আপনারা গেয়েছেন, গেয়ে যাচ্ছেন, সেগুলো কিন্তু আমরা খুঁজি, সেই গানগুলো করি, চ্যানেলে করি বা অন্য চ্যানেলে। আমাদের কেউ কখনো বাধ্য করে না, বলে না যে না আপা এরকম গান করবেন না। হ্যাঁ, আমি যেমন ধরো যে পিয়া ভোলো অভিমান, পিয়া ভোলো অভিমান, মধুরাতে বয়ে যায় পিয়া ভোল। কই বলেন তো কেউ যে না এটা করবেন না, হ্যাঁ এটা ভালো লাগছে না, দর্শক বলেনি কখনো। তাহলে আমরা কিন্তু দর্শক কিন্তু আমাদেরকে চালিত করছে, জিনিসটা খেয়াল করো। সেটা আমি সবসময় বলি, দর্শক কিন্তু আমাকে চালিত করছে যে আপনি গো অ্যাহেড, আপনি আপা এই গানটা। তারা তো কখনো বলেনি যে একটা এরকম ঝাঁকাইন্না গান, আমি শুনছি যে লাফাইন্না গান, তাদের ভাষা, একটু ফাল পারেন না গান। আমি যে ফাল পারেন না গান কী জিনিস? দর্শক যখন শিক্ষিতের হার দেশে এত বেশি বেড়ে যায়, তখন ফাল পারেন না গান এই শব্দটাই কেমন কত খারাপ চিন্তা করা যায়। হ্যাঁ, তো সেই কথাটা আমরা কেন তারা আমাদেরকে চালিত করতে পারবে না তো কখনো, কারণ আমরা তো গান দিয়ে, নাটকের বাণী দিয়ে তাদের মনের কাছাকাছি আছি। আর ভাষা কেন বুঝবে না দর্শক? তারা তো পড়াশোনা করছে, শিক্ষিতের হার বেড়ে গেছে। সুতরাং ওরকম দর্শক দু একজন থাকলে তাদেরকে দিয়ে যদি আমরা খাওয়ার ডিশ তৈরি করি, তাহলে এটা ভুলটা আমরা করব যারা তৈরি করতে জানি। কিন্তু আমাদের সচেতন হতে হবে এবং দর্শককে ভালোবেসে টানতে হবে, শ্রোতাকে ভালো টানতে হবে। ছোট্ট করে চ্যানেল আই 25 বছর পেরিয়ে 26 বছরে পা দিয়েছে, ছোট্ট করে দুইটা লাইন শুনতে চাই। নতুন পাতার নূপুর বাজে দক্ষিণা বায়ে কে কে লেগো,
কে এলে গো চপল পায়ে, নতুন পাতার নুপুর বাজে দক্ষিণা বায়ে, কে কে এলে গো। ছায়া ঢাকা আমের ডালে চপল আঁখি, উঠল ডাকি বনের পাখি, উঠল ডাকি। নতুন চাঁদের জোছনা মাখি, সোনার শাখায় দোল দুলায়ে, কে এলে গো চপল পায়ে, নতুন পাতার নুপুর বাজে দক্ষিণা বায়ে, কে কে এলে গো। বাহ, চমৎকার পরিবেশন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু দিলারা জামান আপনার কাছে যেতে চাই, ছোট্ট করে যদি চ্যানেল আই 25 বছর পেরিয়ে 26-এ পা দিয়েছে, ছোট্ট করে যদি আপনি বলেন কিছু। চ্যানেলের কাছে অনেক মানে চাইতে চাইতে অনেক প্রত্যাশাটাও বেড়ে গেছে। আমি বলবো যে একটা বাড়িতে মা যেমন যেরকম খাওয়াবেন, তরকারিতে বেশি ঝাল দেওয়া, বেশি মশলা দেওয়া, সে বাড়ির লোকজনের বাচ্চাদের ওই রকমই রুচি গড়ে উঠবে। সে বেশি ঝাল খাওয়া তার অভ্যাস হবে, বা কম ঝাল খাওয়া বা কম। তেমনি চ্যানেল আই যদি পথ প্রদর্শন করে, এবং যদি কেন বলবো, আমি যদি বলতে চাই না, যেভাবে চলেছে এভাবে যদি যায়, তাহলে সত্যি ওই খাওয়া বা ওই যে কথা তুমি বললে অবশ্যম্ভাবী কথা, ওই রকম হবে না আর কি। চ্যানেল আই যে ভূমিকা নিয়েছে আমি জানি সে এভাবে এগিয়ে যাবে এবং অন্যরাও তাকে অনুসরণ করবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমাদের যে অনেক শুভেচ্ছা চ্যানেলের জন্যে, এবং আন্তরিক ভালোবাসা, এবং সব সময় এটা আন্তরিক কথাটাই বললাম, সত্যি কথা। চ্যানেল আই আরও অনেক দিন দীর্ঘজীবী হোক। আপনারা বরেণ্য শিল্পী, এবং চ্যানেল আইয়ের সাথে আপনাদের দীর্ঘদিনের পথ চলা, এই মাহেন্দ্রক্ষণে 25 বছর পেরিয়ে 26 বছরের পদার্পণের যে আমরা করেছি, সেই সময় আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের অগণিত দর্শক শ্রোতাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মেট্রো সেম টু দ্য পয়েন্ট এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।